প্রথমে আমরা ইন্ডাকটিভ রিজনিং সম্পর্কে একটুখানি জেনে নিই। ইন্ডাকটিভ রিজনিং কি? এগুলো তোমরা জানো, তাই আমি জিজ্ঞেস করছি। স্যার বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, ডিডাকটিভ রিজনিং হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, আর ইন্ডাকটিভ হচ্ছে স্পেসিফিক টু জেনারেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ডিডাকটিভ হুম, রিজনিং হচ্ছে যে যখন আমরা সাধারণ একটা সিদ্ধান্ত থেকে যখন আমি সেই সিদ্ধান্তটাকে ভাঙবো, যেমন আমি বললাম যে সকল মানুষ হয় মরণশীল। এটা আমি আমার সিদ্ধান্ত, কিন্তু এবার এটাকে যখন আমি ভাঙবো যে রাম মারা গেছে বা শ্যাম মারা গেছে বা আর একজন মারা গেছে, তো ওইটা থেকে যখন আমি টেস্ট করবো, ওটাকে ছোট ছোট ভাবে ভাঙবো, তখন হচ্ছে আমার ওটা ডিডাকটিভ। আর ইন্ডাকটিভটা হচ্ছে কি, আমি যখন দেখতে পাচ্ছি যে রাম বলে একজন ব্যক্তি মারা গেছে, আবার দেখছি যে শ্যাম বলে আরেকজন ব্যক্তি মারা গেছে, এইভাবে অনেকেই মারা যাচ্ছে, তো আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। তো সেটা ইন্ডাকটিভ রিজনিং। আরো অনেক এক্সাম্পল আছে, আচ্ছা, আমি বেশ। একটা দিলাম। ভেরি গুড। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে যখন আমরা স্পেসিফিক অনেকগুলো অবজারভেশন থেকে একটা জেনারেল কনক্লুশনে যাব, তাই তো? অর্থাৎ যেমন হ্যাঁ স্যার। তুহিনা বলছিল যে র- ধরো রাম মানুষ, শ্যাম মানুষ, রাম মারা গেছে, শ্যাম মারা গেছে। তো এই রকম অনেকগুলো স্পেসিফিক কনক্লুশন থেকে তো যখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো, তাহলে রাম মানুষ, রাম মারা গেছে, শ্যাম মানুষ, শ্যাম মারা গেছে, যদু মানুষ, যদু মারা গেছে, তাহলে সকল মানুষ মরণশীল। অর্থাৎ দেখো, অনেকগুলো স্পেসিফিক জায়গা থেকে আমরা একটা কনক্লুশনে আসলাম। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, অল অবজার্ভড সোয়ানস আর হোয়াইট। অল সোয়ানস আর হোয়াইট, তারপরে অল অবজার্ভড সোয়ানস আর হোয়াইট মানে বলা হচ্ছে যতগুলো আমরা সোয়ান্স দেখেছি সবগুলো হচ্ছে হোয়াইট, সবগুলো সাদা। অতএব তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সকল সোয়ান্স হচ্ছে হোয়াইট। তো যেরকম মানুষের ক্ষেত্রেও আমরা যতগুলো মানুষ দেখেছি সবাই মারা যাচ্ছে বা সবাই মরণশীল, সবাই মরছে, আমরা যতজনকে দেখেছি তার মানে আমরা ধরে নিচ্ছি সকল মানুষ মরণশীল। তো এই যে পার্টিকুলার জায়গা থেকে একটা অনেকগুলো স্পেসিফিক জায়গা থেকে একটা আমরা সাধারণ কনক্লুশনে পৌঁছলাম, এটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। কারো বুঝতে অসুবিধা রইলো এই জায়গাটা? সবার বোঝা গেছে ইন্ডাকটিভ রিজনিং কি? বেশ। কারো যদি অসুবিধা থাকে এখনো বলো ইন্ডাকটিভ রিজনিং নিয়ে, আমি আরেকবার বলছি, না হলে পরেরটা বুঝতে পারবে না। আচ্ছা, বেশ। এই জায়গাটা বোঝা গিয়ে থাকলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে ইন্ডাকটিভ রিজনিং থেকে, অর্থাৎ আমরা বা আরেকটা উদাহরণ দিই, আমার ব্যাগে ধরো 10টা বল আছে। আমি প্রথম বলটা বের করলাম, তোমরা দেখলে কালো। তার পরের বলটা বের করলাম, তোমরা দেখলে কালো। এরকম করে আমি 6টা বল বের করেছি, তোমরা দেখেছো কালো। তাহলে এগুলো একটা স্পেসিফিক বল, স্পেসিফিক এক একটা বল দেখছো কালো। তাহলে তোমরা কি সিদ্ধান্ত নেবে, কি কনক্লুশনে পৌঁছবে? আমি ব্যাগের 6টা, সব বলেই কালো। হ্যাঁ, ব্যাগের সব বলগুলোই কালো। তাহলে বাকি যে 4টা বল আছে সেগুলোও কালো হবে, এই সিদ্ধান্তে আমরা পৌঁছবো। এটাই হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। কিন্তু এই যে স্পেসিফিক কতগুলো অবজারভেশন থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম, জেনারেলাইজ সিদ্ধান্তে পৌঁছলাম, জেনারেলাইজ কনক্লুশনে পৌঁছালাম, এখানে এই কনক্লুশনটা কি সবসময় 100% রাইট হবে? ইয়েস অর নো? না স্যার, 100% রাইস হবে না, কারণ সব বল তো কালো নাও হতে পারে। ওটা দেখছি বলে ব্যাগের বলগুলো বলছি, কিন্তু আরো যে দোকানে আরো অন্যান্য বল আছে সেগুলো তো আরো অনেক অন্য কালারেরও না, হতে পারে। আমি দোকানের বলগুলো তো যাচ্ছি না, আচ্ছা, আমি ব্যাগের ব্যাগের মধ্যেটাই। বলের আচ্ছা কথাই বলছি। আচ্ছা, আমার ব্যাগ, বাকিগুলো যে দেখিনি তাই তো, আরো আছে, সেটা না দেখেই যে বলছি সকল ব্যাগের সব বল কালো, সেইটা ঠিক হবে কিনা তাই জিজ্ঞাসা করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমার ব্যাগে 10টা বল আছে, আমি 6টা এক এক করে বের করেছি। তো 6টা বলই কালো। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম বা তোমরা সিদ্ধান্ত নিলে তাহলে ব্যাগের সব বলগুলোই কালো। এটাই তো ইন্ডাকটিভ রিজনিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার এই যে আমরা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা কি সঠিক, 100% অ্যাকুরেট, না স্যার, 100% কারেক্ট? না ব্যাগের মধ্যে আর চারটে তো অন্য কালার হতেই পারে। অন্য কালার না হতে দেখ পারে, বা 9টা হ্যাঁ, কালো বেরোলো, একটা তো লাল বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ, না দেখে তো শিওর। ইন্ডাকটিভ রিজনিং এর কনক্লুশন 100% রাইট হবে কিনা সেটা বলা যায় না। এটা কিন্তু আনসার্টেন থেকে যায়, হতেও পারে, নাও হতে পারে। তাই ইন্ডাকটিভ রিজনিং এর কনক্লুশন 100% রাইট হবে এ কথা বলা যায় না, এটা কিন্তু মনে রাখবে। ভেরি গুড। এবার হচ্ছে আমরা ডিডাকটিভ রিজনিং দেখব। ডিডাকটিভ রিজনিং কি? ডিডাকটিভ রিজনিং ঠিক ইন্ডাকটিভ রিজনিং এর উল্টোটা, যেটা তুহিনা বলছিল। যখন আমরা জেনারেল কনক্লুশন থেকে আমরা স্পেসিফিক জায়গায় আসি, জেনারেল প্রিমাইসেস থেকে আমরা স্পেসিফিক কনক্লুশনে আসি,
তখন সেটাকে বলা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। অর্থাৎ প্রথমেই আমি বলে দিলাম মানুষ মরণশীল, সেখান থেকে আমি কনক্লুড করছি আচ্ছা বিমল একজন মানুষ, তার মানে বিমলও মারা যাবে। যেহেতু সকল মানুষ মরণশীল, তাহলে বিমল একজন মানুষ, তাহলে বিমলও মারা যাবে। এই যে আমি কনক্লুড করলাম, বা রাম একজন মানুষ, রামও মারা যাবে। এই যে আমি জেনারেল কনক্লুশন প্রথমে সবার কথা বলে দিলাম, তারপরে আমি স্পেসিফিক ইন্ডিভিজুয়ালে আসলাম, এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। প্রথমেই আমি বলে দিলাম ব্যাগের সব বলগুলো কালো, তাহলে প্রথম যে বলটা বের করব ফার্স্ট বল, সেটা কালো হবে। এই যে আমি জেনারেল কনক্লুশনে থেকে আমি স্পেসিফিকে আসলাম, এটাকে বলা হচ্ছে জেনারেল প্রিমাইসেস থেকে আমি স্পেসিফিক কনক্লুশনে আসলাম, এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। আচ্ছা, এই ডিডাকটিভ রিজনিং এর কনক্লুশন কি সবসময় কারেক্ট হবে 100%? হ্যাঁ স্যার, কারেক্টই তো হবে, যেহেতু আগেই জেনে যাচ্ছি আমার সিদ্ধান্ত কি, সেই জন্য তো সেই অনুযায়ী ঠিকই হবে কনক্লুশন। হ্যাঁ, কারণ আগেই তো আমি জেনারেল প্রিমাইসেস জেনে যাচ্ছি, সবার কথা জেনে যাচ্ছি, তারপরে আমি স্পেসিফিকে আসছি, তো সবসময় সিদ্ধান্ত 100% সঠিক হবে। যদি প্রিমাইসেস সঠিক থাকে, প্রিমাইসেস কারেক্ট হয়, প্রিমাইসেস রাইট হয়, দেন দ্য কনক্লুশন উইল অলসো বি রাইট 100%. There is no doubt, no uncertainty about the conclusion. Conclusion ডিডাকটিভ রিজনিং এ 100% কারেক্ট হবে। এই ডিফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবার বোঝা যাচ্ছে তো? যার বোঝা যাবে না আমাকে থামাবে। এখানে দেখো একটা উদাহরণ আছে, অল হিউম্যানস আর মর্টাল। তাহলে এটা হচ্ছে প্রথমে হয়ে গেল জেনারেল। সেখান থেকে আসছে সক্রেটিস ইজ হিউম্যান, তাহলে সক্রেটিস ইজ অলসো মর্টাল। দেখো আমরা স্পেসিফিকে আসলাম, জেনারেল থেকে আমরা স্পেসিফিকে আসলাম, তাই এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। তো এটা মনে রাখার সহজ উপায় বলে দিচ্ছি, যাদের মনে থাকে না, অনেকের গুলিয়ে যায়। এরকম একটা যদি তোমরা পিরামিড নাও বা সরি বেঁকে গেল, ত্রিভুজ নাও, তাহলে এর বটম লাইনে অনেকগুলো স্পেসিফিক জায়গা আছে। এগুলোকে তো এই স্পেসিফিক থেকে যখন ওপর দিকে যাচ্ছি, উপরে একটাই জায়গা জেনারেল, সবার কথা বলা হচ্ছে যেখানে, এটাকে মনে রাখবে ইন্ডাকটিভ, যখন স্পেসিফিক থেকে আমরা জেনারেলে যাচ্ছি। আর উল্টো দিকে যখন জেনারেল থেকে, অর্থাৎ একটা জায়গা থেকে আমরা অনেকগুলো জায়গায় আসছি, সেটাকে বলছি ডিডাকটিভ। এই ত্রিভুজটার কথা মনে রাখলেও মনে রাখতে পারবে, আশা করি অসুবিধা হবে না। যখন আমরা একটা পিরামিডের উপর থেকে, অর্থাৎ জেনারেল জায়গা থেকে স্পেসিফিক জায়গায় আসছি, দ্যাট ইজ কল্ড ডিডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ আর্গুমেন্ট। যখন আমরা অনেকগুলো স্পেসিফিক জায়গা থেকে জেনারেল কনক্লুশনে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ রিজনিং অর ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এবারে আমরা আরেক ধরনের আর্গুমেন্ট থাকে, আমাদের নেটে অনেক সময় প্রশ্ন আসে, ইন্ডাকটিভ ডিডাকটিভ ছাড়াও আরেক ধরনের রিজনিং থাকে, যেটার নাম হচ্ছে অ্যাবডাকটিভ রিজনিং। এই অ্যাবডাকটিভ রিজনিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে, কারো ধারণা? অ্যাবডাকটিভ রিজনিং কি স্যার আমি একটু জানি। বলো। স্যার অ্যাবডাকটিভ রিজনিং মানে হচ্ছে একটু গেস করা, মানে আমি একজনকে দেখলাম যে সে মোটা হয়ে যাচ্ছে, তো আমি গেস করলাম সে বোধহয় একটু বেশিই খায়, সেই জন্য মোটা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো সঠিক নাও হতে পারে, তার তো অন্য শারীরিক কোনো প্রবলেমও থাকতে পারে। এরকম ধরনের গেস করা জিনিসগুলো অ্যাবডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে। আর কেউ বলবে অ্যাবডাকটিভ রিজনিং কি? এনিওয়ান? বলো যে জানো বা অল্প বিস্তর জানো, বলতে চাইছো বা বলতে পারবে বলে মনে হচ্ছে, শেয়ার করতে পারো থট। আচ্ছা, একদম ঠিক, দুই না ঠিকই বলেছে। অ্যাবডাকটিভ রিজনিং হচ্ছে এমন এক ধরনের রিজনিং যেখানে এডুকেটেড গেস করা হয়, অর্থাৎ তোমার প্রি নলেজ থেকে তুমি একটা কনক্লুশনে আসো। প্রিমাইসেস কনক্লুশনকে সাপোর্ট করুক না করুক, তোমার প্রি নলেজ থেকে তুমি একটা কনক্লুশনে আসো, বা তোমার অবজারভেশন থেকে পসিবল সলিউশন কি হবে, মোস্ট পসিবল সলিউশন, বেস্ট গেস কি হবে, এডুকেটেড গেস বলা হয় এই জন্য এটাকে, সেইটাতে তুমি পদার্পণ করো, সেইটা অনুযায়ী একটা তুমি সিদ্ধান্ত নাও। তো সেটাকেই বলা হচ্ছে অ্যাবডাকটিভ রিজনিং। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, দ্য গ্রাস ইজ ওয়েট, ইট রেইনড অর সামওয়ান ওয়াটার দ্য গার্ডেন। পসিবল এক্সপ্লেনেশন, কনক্লুশন কি, ইট প্রবাবলি রেন্ট। অর্থাৎ ঘাসগুলো ভেজা আছে, দ্য গ্রাস ইজ ওয়েট, বলা হচ্ছে বৃষ্টি হতে পারে অথবা কেউ জল দিতে পারে, প্রবাবলি বৃষ্টি হয়েছে।
প্রিভিয়াস নলেজ কি বলে, ঘাস ভেজা থাকলে, মাটি ভেজা থাকলে বৃষ্টি হয়েছে বলে ধরে নিই, সেই জন্য গেস করা হলো, কনক্লুড কি করা হলো, প্রবাবলি বৃষ্টি হয়েছে। তো এরকম যখন আমরা এডুকেটেড গেস করব, দ্যাট ইজ কল্ড অ্যাবডাকটিভ রিজনিং। ঠিক আছে, বিভিন্ন স্যার আমার প্রবলেম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি কি এখানে ওই কনক্লুশন তো 100% সঠিক হবে না তো স্যার? অনেক সময় ঠিক মানে গেস করলাম, সেটা যদি না মেলে তাহলে তো ওই জন্য 100% বলতে পারবো না, না কি বলতে পারবো? না না, একদমই না, এখানে রাইট রং এর প্রশ্নই আসবে না। তার কারণ এটা টেস্টের বিষয়, যেরকম হাইপোথেসিস। হাইপোথেসিস হচ্ছে এডুকেটেড গেস, রিসার্চে যে আমরা হাইপোথেসিস করি, তো সেটা টেস্ট করে ফাইনালি রিজেক্ট অর একসেপ্টেড হয়। জেনারেলি অ্যাবডাকটিভ রিজনিং জেনারেলি ডেলি লাইফে ইউজ কম হয়, বেশিরভাগ মানে ইউজ হয়, কিন্তু জেনারেলি এর কাজ আছে। অ্যাবডাকটিভ রিজনিং এর কাজ হচ্ছে যখন ডাক্তার ডায়াগনোসিস করতে চান কিছু, তিনি প্রথমে কিছু সিমটম দেখে গেস করেন এটা হতে পারে, কিন্তু তিনি কনফার্ম করবেন ব্লাড টেস্ট দিয়ে। কিন্তু তার আগে একটা গেস করে মেডিকেশন চালু করতে পারেন, প্রাইমারি মেডিকেশন, কিন্তু তারপরে তিনি, যেহেতু তার ওই বিষয়ে এক্সপার্টাইজ আছে, প্রিভিয়াস নলেজ আছে, তাই গেস কারেক্ট হতে পারে। যদি নলেজ যত বেশি ভালো থাকে যার, তার গেস তত কারেক্ট হয়, এডুকেটেড গেস বলা হচ্ছে। তো যার এডুকেশন যত হাই, তার গেস ওয়ার্ক তত বেশি ভালো হবে, তিনি তত বেশি অ্যাজিউম করতে পারবেন, কনক্লুশনে পৌঁছতে পারবেন। সেই জন্য দেখা যায় পুরোনো দিনের অনেক সিনিয়র ডাক্তাররা টেস্ট না করে অনেক সময় কারেক্ট গেস করে নেন, এবং তাদের কনফিডেন্ট আছে, তারা মেডিসিনও দিয়ে দেন। তো এটা কখনো কারেক্ট হয়, কখনো কারেক্ট হয় না। সবসময় যে 100% কারেক্ট হবে এরকম ব্যাপার না, তুমি ঠিকই বলেছো। বা গোয়েন্দা তদন্ত করার সময়, পুলিশ চোর ধরার সময় গেস করে, আচ্ছা কে হতে পারে, সেটা আগে গেস করতে হয়, সেই অনুযায়ী চোর ধরা হয়। তো শেষে গিয়ে সে নাও হতে পারে, যেরকম গোয়েন্দা সিরিজগুলো তোমরা দেখেছো, ব্যোমকেশ, ফেলুদা, তো সেগুলোতে যেরকম গেস করা হয়, ডাউট করা হয়, সন্দেহ করা হয় কাউকে কাউকে, তারপর সেই অনুযায়ী তদন্ত চলে এবং ফাইনালি একজন ধরা পড়ে। মেবি সে ডিফারেন্ট হতে পারে আগে যাকে গেস করা হয়েছিল, অথবা সেম হতে পারে। তো এটা হচ্ছে অ্যাবডাকটিভ ঠিক আছে রিজনিং। স্যার। হ্যাঁ হ্যাঁ। তিনটেকে আমরা আরেকবার দেখে নিতে পারি। ডিডাকটিভ রিজনিং কি? হোয়েন দ্য প্রিমাইসেস আর ট্রু, দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু। ডিডাকটিভ রিজনিং হচ্ছে জেনারেল টু স্পেসিফিক যায়, আমরা আগেই বললাম জেনারেল টু স্পেসিফিক। ইন্ডাকটিভ রিজনিং স্পেসিফিক টু জেনারেল। আর অ্যাবডাকটিভ রিজনিং হচ্ছে টেম্পোরারিলি অর্ডার সেট অফ পসিবিলিটিস টু ক্রিয়েট কজাল রিলেশনশিপ, অর্থাৎ কি পসিবিলিটি আছে সেই অনুযায়ী গেস করা এবং কনক্লুড করা। টেম্পোরারি সলিউশন, ফাইনাল সলিউশন তো টেস্ট করার পর জানা যাবে, বা আরো রিসার্চ করার পর জানা যাবে। তো টেম্পোরারি সলিউশন, টেম্পোরারি গেস, টেম্পোরারি পসিবিলিটিস কি আছে সেগুলো দেখা হয় অ্যাবডাকটিভ রিজনিং এ। তো ডিডাকটিভ রিজনিং এ যখন প্রিমাইসেস ঠিক হয়, কনক্লুশন মাস্ট বি ট্রু, এই যে 100% ট্রু হয় ডিডাকটিভে, কনক্লুশন মাস্ট বি ট্রু। প্রিমাইসেস যদি ঠিক হয় কনক্লুশন অবশ্যই ঠিক হবে। ইন্ডাকটিভ রিজনিং এ হোয়েন দ্য প্রিমাইসেস আর ট্রু, দ্য কনক্লুশন ইজ প্রবাবলি ট্রু। আর এই জন্য 100% ট্রু বলা হচ্ছে না ইন্ডাকটিভ রিজনিং এ, মানে হতেও পারে নাও হতে পারে, প্রবাবলি ট্রু। যেহেতু বেশিরভাগ বল বেরিয়েছে কালো, তো কালো হবে, বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু নাও হতে পারে, তাই প্রবাবিলি সম্ভাবনা আছে ঠিক হওয়ার, সেটা বলে দেওয়া হচ্ছে। আর অ্যাবডাকটিভ রিজনিং তো টেম্পোরারি গেস, টেম্পোরারি সলিউশন, কি পসিবিলিটিস আছে সেগুলো দেখা হচ্ছে, রাইট অর রং এখানে যাচাই করা হয় না। ইনফারেন্স টু বেস্ট এক্সপ্লেনেশন, মানে যা তাৎপর্য আছে, যা প্রিভিয়াস নলেজ আছে, প্রিভিয়াস ক্লু আছে, সেখান থেকে বেস্ট পসিবল সলিউশন, বেস্ট পসিবল কনক্লুশন, বেস্ট পসিবল এক্সপ্লেনেশন, সেখানে আমরা পৌঁছাই। তো প্রত্যেকের ডিডাকটিভ, ইন্ডাকটিভ আর অ্যাবডাকটিভ রিজনিং ক্লিয়ার হলো কি? তাহলে আমরা পরের স্লাইডে যাব। ক্লিয়ার? অল ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমার হয়েছে, বুঝতে পেরেছি। ওকে। কারো যদি এখনো অসুবিধা থাকে, কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে মনের মধ্যে, ইউ ক্যান আস্ক। আচ্ছা, এবার আমরা যাব আর্গুমেন্ট। আমাদের লজিক্যাল রিজনিং এর একটা বড় পার্ট হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট ইজ নাথিং বাট আ টাইপ অফ রিজনিং। আর্গুমেন্টেও আমরা রিজন করি, তাকেই আর্গুমেন্ট বলা হচ্ছে। স্পেসিফিক্যালি যখন কতগুলো প্রিমাইসেস থেকে আমরা একটা কনক্লুশনে, সাপোর্টেড কনক্লুশনে আসবো, তখন তাকে বলা হবে আর্গুমেন্ট। তো আর্গুমেন্টেও আমরা লজিক, রিজন ইউজ করি, তাই আর্গুমেন্ট ইজ এ সিমিলার টার্ম। তো মূলত যখন স্ট্রাকচারাল ওয়েতে প্রিমাইসেস থেকে আমরা কনক্লুশনে পৌঁছচ্ছি, সেটাকে আর্গুমেন্ট বলা হচ্ছে। আর্গুমেন্ট সেম রিজনিং এর মতোই, আমি বললাম কাইন্ড অফ সিমিলার টার্ম। ডিডাকটিভ, ইন্ডাকটিভ, এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি।
এই দেখো এখানেও দেওয়া আছে ডিডাকটিভ, ব্র্যাকেটে দেওয়া আছে সার্টেন কনক্লুশন মানে যেটা হবেই, ইন্ডাকটিভ প্রবাবল কনক্লুশন। প্রবাবল কনক্লুশন মানে সম্ভাবনা রয়েছে ঠিক হওয়ার। তো আর্গুমেন্ট নিয়ে আর কিছু বলছি না। আর্গুমেন্টের যে জায়গাটা জানার, এবার আমরা এতক্ষণ ডিডাকটিভ আর্গুমেন্ট, ইন্ডাকটিভ আর্গুমেন্ট এগুলো জানলাম। কোন আর্গুমেন্ট তাহলে ঠিক হতে পারে, কোন আর্গুমেন্ট 100% কারেক্ট হতে পারে আমরা বললাম, কোন আর্গুমেন্টের কনক্লুশন প্রিমাইসেস যদি ঠিক হয় কনক্লুশনও 100% কারেক্ট হতে পারে, কোনটার? ইন্ডাকটিভ আর ডিডাকটিভ? ডিডাকটিভে। ডিডাকটিভে। আর ইন্ডাকটিভে প্রবাবিলিটি রয়েছে ঠিক হওয়ার, মে অর মে নট বি ট্রু। সেই জন্য এবার দেখো এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডিডাকটিভে আর্গুমেন্ট ভ্যালিড অথবা ইনভ্যালিড হয়, অন্যদিকে ইন্ডাকটিভে আর্গুমেন্ট স্ট্রং অথবা উইক হয়, ভ্যালিড ইনভ্যালিড বলা হয় না। তার কারণ এখানে কনক্লুশন ঠিক হতে পারে নাও হতে পারে, যদি ঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে স্ট্রং, যদি ঠিক হওয়ার সম্ভাবনা কম থাকে সেটাকে বলা হচ্ছে উইক আর্গুমেন্ট। ডিডাকটিভে ভ্যালিড ইনভ্যালিড, ভ্যালিড কখন হবে? যখন প্রিমাইসেস ঠিক হবে এবং কনক্লুশন তার সাপোর্ট করবে, অর্থাৎ প্রিমাইসেস ঠিক হলে কনক্লুশনও ঠিক হবে, দ্যাট ইজ কল্ড ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট, ভ্যালিড আর্গুমেন্ট। অন্যদিকে ইনভ্যালিড কখন হবে? যখন প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে আসবে না, অর্থাৎ কনক্লুশন প্রিমাইসেস গুলোকে সাপোর্ট করবে না, প্রিমাইসেস ঠিক কিন্তু কনক্লুশন ভুল ডিডাকটিভ আর্গুমেন্টে, তখন সেটাকে আমরা বলবো ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো বললাম প্রিমাইসেস ওয়ানে বললাম অল এ আর বি, অল এ আর বি। প্রিমাইসেস 2 তে বললাম সাম এ আর সি। তাহলে কনক্লুশন দিলাম সাম অল এ আর বি, সাম এ আর সি। তাহলে আমি দিলাম সাম বি আর সি। এটা এটা তো ডিডাকটিভ আর্গুমেন্ট, প্রথমে আমি জেনারেলাইজ করে দিয়েছি, সেখান থেকে আমি স্পেসিফিক কনক্লুশনে আসছি। তো এটা ভ্যালিড অর ইনভ্যালিড কে বলতে পারবে? কে বলতে পারবে? স্যার একটুখানি পড়ে নিয়ে বলছি। অল এ আর বি, সাম এ আর সি, কনক্লুশন বলেছি সাম বি আর সি। স্যার আমার মনে হয় ইনভ্যালিড। স্যার ইনভ্যালিড, কারণ ওই কনক্লুশন তো সাপোর্ট করছে না, মানে আচ্ছা, ফার্স্ট এটা তো একটু ভেন ডায়াগ্রাম করি, আমি ভেন ডায়াগ্রাম তোমাদের শেখাবো। এটাতেও একটু ভেন ডায়াগ্রাম করে দেখে নিই, তোমরা বলছো ইনভ্যালিড, সত্যি ইনভ্যালিড না ভ্যালিড? অল এ আর বি, তার মানে ভেন ডায়াগ্রামটা কেমন হবে? এ থাকবে, অল এ আর বি মানে সমস্ত এগুলো বি, তার মানে এটা বি এর মধ্যে থাকবে, তাই তো? তারপরে বলা হচ্ছে সাম এ আর সি, সাম এ আর সি মানে সি এর কিছুটা এর মধ্যে থাকবে, সাম এ আর সি, এই জায়গাটা সি এর, এটা হচ্ছে সি, সি এর এই জায়গাটা এ, সাম এ আর সি। তারপরে কনক্লুশন বলা হচ্ছে সাম বি আর সি। তো এবার ছবি দেখে কি মনে হচ্ছে, ভ্যালিড না ইনভ্যালিড? ছবি দেখে তো মনে হচ্ছে যে ভ্যালিড। সাম বি আর সি, দেখো সাম বি মানে বি এর এই জায়গাটা, এটা তো সি হচ্ছে, তো তার মানে তো কনক্লুশন সাপোর্ট করছে প্রিমাইসেস কে, তাহলে তো এটা ভ্যালিড আর্গুমেন্ট হবে। হ্যাঁ এ তো ভ্যালিড। হ্যাঁ, ছবি দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ, ছবি দেখো, আমি এমনিও তোমাকে ভার্বালি আমি ওরালি আমি বোঝানোর চেষ্টা করছি, সাম এ আর বি, অল এ আর বি, যতগুলো এ সবগুলোই বি, তারপর হচ্ছে সাম এ আর সি, এর কিছুটা আবার সি, তো সমস্ত এগুলো যদি বি হয় আর কিছুটা এ যদি সি হয়, তাহলে সাম বি আর সি তো অবশ্যই হবে, বি এর মধ্যেও তো সি চলে আসবে না। যদি সব এগুলোই মানে বলা হচ্ছে সব কালোগুলোই সাদা আর কিছু কালো আবার রেড, তার মানে কিছু রেড তো সাদা অবশ্যই হবে। তো এটা কনক্লুশনকে সাপোর্ট করছে, প্রিমাইসেস 1 প্রিমাইসেস 2 থেকে যে কনক্লুশন আসছে কনক্লুশনটা ঠিক আছে, তার মানে এটা ভ্যালিড। কিন্তু আমি যদি এই কনক্লুশনটাকেই
এভাবে দিই, এটা ধরো সাম বাদ দিয়ে আমি এটা করলাম অল বি আর সি। অল বি আর সি কিন্তু হচ্ছে না, তাই না? অল বি সি হলে কিরকম হতো, সিটাকে এরকম থাকতে হতো, বিটা পুরোটা সি এর মধ্যে থাকতে হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে এটা হয়ে গেল ইনভ্যালিড, মানে প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে আসছে না। এটা আমি আরেকটা সহজ উদাহরণ দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বললাম অল মেন আর মর্টাল, তারপরে প্রিমাইসেস 2 তে বললাম রাম ইজ এ ম্যান, কনক্লুশনে আমি বলছি স্যাম ইজ মর্টাল। বা কনক্লুশনে আমি এটা বলতে পারি, অথবা বললাম রাম ইজ নট মর্টাল। এটা কি সাপোর্ট করছে প্রিমাইসেস কে কনক্লুশন? এটা স্যার একটু ভ্যালিড না দেখে বলুন, ইনভ্যালিড? একটুখানি। স্যার এটা ইনভ্যালিড মনে হচ্ছে। সোনালী বলছে ইনভ্যালিড। দেখো বলেছি স্যার অল মেন আর মর্টাল। হ্যাঁ বলো বলো। স্যার এটা ইনভ্যালিড মনে হচ্ছে। কিন্তু ওইটা স্যামির যেটা মোর্টাল ওটা তো স্যার ভ্যালিড হবে মনে হয়। স্যামের হ্যাঁ ভ্যালিড লাগে। শ্যাম ইজ মোর্টাল, এটা তো ভ্যালিড স্যার। অন ম্যান আর যদি মোর্টাল হয় তাহলে রাম ইজ এ ম্যান আর শ্যাম ইজ মোর্টাল, এটা তো ভ্যালিড। কিন্তু শ্যাম ইজ প্রিমাইসেসে তো মোর্টাল স্যামের কথা বলাই নেই, প্রিমাইসেসে স্যামের স্যার কথা বলা আছে। তাহলে আমার একটা প্রশ্ন হলো যে যেটা আপনি প্রথমে বললেন অল এ আর বি, সাম এ আর সি, আচ্ছা এখানে সি এর কথা বলা হয়েছে, আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওখানে এ সি, কনক্লুশনে বি সি এর কথা বলেছি, বি সি এর কথা বলা হয়েছে প্রিমাইসেসে। এখানে স্যাম তো হঠাৎ আচ্ছা করে স্যার, প্রিমাইসেস থেকে তো কনক্লুশন আসলো না, স্যাম তো বাইরের থেকে প্রিমাইসেস অনুযায়ী কনক্লুশন হ্যাঁ কি স্যার হলো? হ্যাঁ স্যার একটুখানি বলছি, এই রাম ইজ এ ম্যান আছে, এখানে যদি শ্যাম না হয়ে রাম ইজ মোর্টাল হতো তাহলে ভ্যালিড বলতে পারতাম, তাই তো? তাহলে ভ্যালিড হয়ে যেত। যেহেতু হ্যাঁ, যেহেতু প্রিমাইসেসে তো আছে ওখানে, হ্যাঁ তাহলে পরে প্রিমাইসেসে ভ্যালিড হতো। আসছে যেহেতু এবং নেই, মোর্টালও হচ্ছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ আবার মোর্টালও রাম হচ্ছে যখন সেই জন্য। দিলাম, এই জন্য আমি দুটোই লিখলাম, আবার রাম যখন লিখলাম রাম ইজ নট মোর্টাল, এটাও কিন্তু ঠিক হলো না, না কারণ না, হ্যাঁ এটাও সমস্ত ঠিক মানুষ হলো না। হ্যাঁ মরণশীল, রাম একজন মানুষ, তাহলে হ্যাঁ, রামও মরণশীল হবে। রাম মরণশীল নয় তাহলে হবে না। কিন্তু হ্যাঁ হবে না, এবার বুঝেছি। তার মানে প্রিমাইসেস থেকে কোনো কনক্লুশনটাই আসলো না, তাই না? দুটোই ইনভ্যালিড হলো। সবার বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন? আমি এবার বুঝতে পেরেছি স্যার। ভ্যালিড আর্গুমেন্ট ইনভ্যালিড আর্গুমেন্ট বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। স্যার স্ট্রং আর উইকটা একটু বলে দেবেন, আমি বুঝতে পারিনি ওটা, স্ট্রং উইক। ইন্ডাক্টিভে একই জিনিস, যেরকম ভ্যালিড ইনভ্যালিড সেরকম প্রিমাইসেস থেকে যদি কনক্লুশন, ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে প্রিমাইসেস থেকে কনক্লুশন যদি ঠিক হয়, মানে প্রিমাইসেস অনুযায়ী যদি কনক্লুশন হয় সেটাকে স্ট্রং বলা হয়, আর প্রিমাইসেস অনুযায়ী কনক্লুশন যদি না হয় সেটাকে উইক বলা হচ্ছে। ডিডাকটিভে ভ্যালিড ইনভ্যালিড শব্দ দুটো ইউজ করা হচ্ছে, ইন্ডাকটিভে স্ট্রং উইক ইউজ করা হচ্ছে। কেন স্ট্রং উইক, তার শব্দ দুটো কেন পাল্টে দেওয়া হচ্ছে? ভ্যালিড ইনভ্যালিড মানে যেখানে 100% কারেক্ট ভ্যালিড, এখানে নো ডাউট, সেই জন্য ভ্যালিড বলা হচ্ছে। আর ইন্ডাকটিভের ক্ষেত্রে প্রিমাইসেস থেকে কনক্লুশন আসলেও সেটা কারেক্ট কিনা ডাউট থেকে যাচ্ছে, প্রবাবল সলিউশন বা প্রবাবলি কারেক্ট, সম্ভবত ঠিক, তাই সেটাকে বলা হচ্ছে সম্ভাবনা যত বেশি তখন স্ট্রং, অর্থাৎ কারেক্ট হলে স্ট্রং, ইনকারেক্ট কনক্লুশন আসলে প্রিমাইসেস থেকে সেটাকে উইক বলা হচ্ছে, সেম জিনিস। আচ্ছা, শুধু নামগুলো আর কি আলাদা, ওই হুম 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 নামগুলো। বোঝা গেল কি সবার? আপনি সে আগে করিয়েছিলেন, ভুলে গেছি সব এগুলো, হ্যাঁ, রিজনিংটা না করতে করতে ভুলে গেছি একদম। বাকিদের বোঝা গেল? সুজিত, শুভঙ্কর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
পিয়ালি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি একটু পরে ঢুকেছি তো একটু বুঝতে দেরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট, এইটা লাস্ট জিনিস। ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে সাউন্ড অথবা আনসাউন্ড হতে পারে। সাউন্ড আনসাউন্ড কখন হবে? বাস্তবে মানে ইন রিয়ালিটি আমার আর্গুমেন্টটা যদি ঠিক হয়, দেন ইট ইজ কল্ড সাউন্ড আর্গুমেন্ট। ইন রিয়ালিটি আমার আর্গুমেন্টটা যদি ঠিক না হয়, দেন ইট ইজ কল্ড আনসাউন্ড আর্গুমেন্ট। বাস্তবে আমার আর্গুমেন্টটা যদি ঠিক মনে হয়, ঠিক হয়, তাহলে এটা সাউন্ড আর্গুমেন্ট হবে। আর যদি বাস্তবে ঠিক না হয়, তাহলে ভ্যালিড হলেও আনসাউন্ড হতে পারে। কেউ কি বুঝতে পেরেছো? বলতে পারবে কি বললাম, মানে বুঝিয়ে বলতে পারবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবো স্যার। আমি উদাহরণ দিচ্ছি, তার আগে জানতে চাইছি কেউ কি মানে গেস করতে পারছো আমি কি বলতে চাইছি? বাস্তবে একটু ঠিক বুঝতে হ্যাঁ পারছি, স্যার, মানে একটু এমন বুঝতে কিছু পারছি। উদাহরণ আছে যেগুলো বাস্তবের সাথে অনেক সময় মেলে না, মানে মিললে পরে সেটাকে সাউন্ড বলবো, বা বাস্তবের সাথে মিলছে না তখন সেটাকে আনসাউন্ড বলবো। ভেরি গুড। অর্থাৎ যেমন সব কাক তো আর কখনো ময়ূর হয় না, তো এটা তো বাস্তবে মিলছে না। যেমন এই যে বললাম অল মেন আর মর্টাল, রাম ইজ এ মেন, এটা কনক্লুশন করলাম রাম ইজ মর্টাল, এটা তাহলে ভ্যালিড হয়ে গেল। এটা ভ্যালিড হয়ে গেল। হ্যাঁ স্যার যেই ভ্যালিড হয়ে গেল, এবার দেখবো সাউন্ড না আনসাউন্ড। এটা সাউন্ড না আনসাউন্ড? সাউন্ড হবে স্যার। অল মেন আর মর্টাল, রাম ইজ এ মেন, স্যার সাউন্ড হবে, এটা বাস্তবের সাথে মিলে যাচ্ছে, তো মানুষ তো বাস্তবের সঙ্গে মরণশীল। মিলে যাচ্ছে, মানুষ মরণশীল, রাম একজন মানুষ, রামও মরবে, তো বাস্তবের সাথে ম্যাচ করলো, বাস্তবেও তাই। তো তাহলে এটা ভ্যালিড এন্ড সাউন্ড আর্গুমেন্ট। কিন্তু এই ওপরেরটা দেখো, ওপরেরটা এই সাম ছিল, সাম বি আর সি, অল এ আর বি, সাম এ আর সি, সাম বি আর সি। তো এটা প্রিমাইসেস থেকে কনক্লুশন আসছে, আমরা ছবি এঁকে দেখেছি, তার মানে এটা ভ্যালিড আর্গুমেন্ট। কিন্তু এটা সাউন্ড না আনসাউন্ড? আনসাউন্ড হবে স্যার। আনসাউন্ড হবে। কেন আনসাউন্ড হবে? আনসাউন্ড হবে কারণ বাস্তবে সমস্ত এ কখনো বি হয় না, এ বি আলাদা আলাদা আলফাবেট, তো এটা বাস্তবের সাথে মিল নেই, তাই এটা ভ্যালিড হলেও আনসাউন্ড। ঠিক আছে? হ্যাঁ আর স্যার ইনভ্যালিড আর্গুমেন্ট যেহেতু ভুল, এমনিই ভুল, তাই আনসাউন্ড সবসময়, সেখানে সাউন্ডের কোনো প্রশ্নই আসে না। সাউন্ড হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন, সবকিছু ঠিক থাকলে ভ্যালিড হতে হবে, মানে প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে আসতে হবে এবং বাস্তবের সঙ্গেও ম্যাচ থাকতে হবে, দেন ইট ইজ কল সাউন্ড। আর আনসাউন্ড হচ্ছে বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে তাহলেও আনসাউন্ড হবে। আর যদি ভুল হয়, মানে প্রিমাইসেস থেকে কনক্লুশন না বেরিয়ে আসে, অর্থাৎ যদি ইনভ্যালিড হয়ে যায়, সেটা তো এমনিই আনসাউন্ড হয়ে যাচ্ছে, সেটা বাস্তবের সঙ্গে মিল থাকুক বা না থাকুক কিচ্ছু এসে যায় না, কারণ আর্গুমেন্টটাই ভুল, তাই সেটা আনসাউন্ড। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে আপনি বলতে চাইছেন যে হয়তো মানে যেটা স্টেটমেন্ট দেওয়া আছে ওই স্টেটমেন্ট অনুযায়ী ওটা ঠিক হতে পারে, কিন্তু ওই স্টেটমেন্টটা বাস্তবের সঙ্গে মিল নেই। দেন ইট ইজ কল আনসাউন্ড। আর বাস্তব Unsound, স্টেটমেন্ট হ্যাঁ। অনুযায়ী ঠিক এবং ইন Sound. রিয়ালিটি ঠিক, বাস্তবের সাথেও মিল আছে, দেন ইট ইজ কল সাউন্ড। সাউন্ড, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে স্যার ইন্ডাকশন। এটা একটা এক্সাম্পল দিয়ে একটুখানি বোঝান, ওই যে বাস্তবের সাথে মিল নেই বলছেন, একটা এক্সাম্পল দিন একটু। একটা এক্সাম্পল দিচ্ছি, ওই যে এটা করা আছে স্যার, ওটাও তো হবে। হ্যাঁ ওটাও হবে। আচ্ছা, আর একটা নতুন দিই। আমি বললাম অল ব্ল্যাক আর ক্রো, অল ব্ল্যাক আর ক্রো, তাহলে প্রিমাইসেস 2 তে বললাম অল ক্রো আর অল ক্রো আর বার্ড, তাহলে কনক্লুশন করতে পারি অল ব্ল্যাক আর বার্ড। এটা একটা ডিডাকটিভ আর্গুমেন্ট। অল ব্ল্যাক আর ক্রো, অল ক্রো আর বার্ড, অল ব্ল্যাক আর বার্ড। তো এটা ভ্যালিড না ইনভ্যালিড আগে দেখতে হবে। এটা ভ্যালিড স্যার।
এটা ভ্যালিড, ভেরি গুড। অল ব্ল্যাক হ্যাঁ আর হ্যাঁ ক্রো বলা হচ্ছে, অল ক্রো আর বার্ড বলা হচ্ছে, তাহলে অল ব্ল্যাক আর বার্ড। কিন্তু এটা সাউন্ড না আনসাউন্ড? আনসাউন্ড। এটা আনসাউন্ড। আনসাউন্ড। কেন? স্যার সমস্ত বলো। কালো কিন্তু পাখি হয় না, মানে সমস্ত কালো রঙের কিন্তু অন্য রঙেরও হয়। হ্যাঁ, কালো হ্যাঁ রং কালো কালো পাখি রং হয়। মানেই যে ক্রো হবে এমন পাখি ব্যাপার না, হবে, জামাও হ্যাঁ। আছে কালো রঙের। অল ব্ল্যাক আর ক্রো এটা ঠিক না। তো তো এটা বাস্তবের সাথে মিল নেই। অল ক্রো আর ব্ল্যাক বললে বাস্তবের সাথে মিল ছিল, কিন্তু অল ব্ল্যাক আর ক্রো এটা বাস্তবের সাথে মিল নেই। তাই এটাকে আমরা আনসাউন্ড আর্গুমেন্ট বলবো। বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ আর স্যার। যদি বাস্তবের সাথে মিল থাকে, যেমন আরেকটা উদাহরণ দিই যেটা বাস্তবের সাথে মিল আছে, তাহলে বোঝা যাবে। যেমন আমি বললাম প্রিমাইসেস ওয়ানে বললাম যে অল ক্রো আর ব্ল্যাক। প্রিমাইসেস টু তে বললাম সাম ব্ল্যাক আর বার্ড। কনক্লুশনে বললাম অল ক্রো আর ব্ল্যাক, সাম ব্ল্যাক আর বার্ড। কনক্লুশনে বললাম সাম, বা এটা ঠিক আছে, সাম ব্ল্যাক আর বার্ড। কনক্লুশনে বললাম সাম বার্ড আর ব্ল্যাক। এটা ভ্যালিড অর ইনভ্যালিড? স্যার ভ্যালিড। ভ্যালিড স্যার, ভ্যালিড। ভ্যালিড। সাউন্ড না আনসাউন্ড? সাউন্ড। সাউন্ড হবে স্যার, মিলে যাচ্ছে তো Sound. বাস্তবের সাথে। ইন রিয়ালিটির সঙ্গে ম্যাচ আছে, সাম তাই তো? ব্ল্যাক বলে দিয়েছে, অল তো বলেনি। হুম। তো বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ইন্ডাকটিভের ক্ষেত্রে একই জিনিসকেই বলা হচ্ছে কোজেন্ট অর আনকোজেন্ট, কারণ এখানে 100% রাইট হয় না। তো কোজেন্ট মানে কি? কোজেন্ট মানে হচ্ছে বাংলাতে যেখানে প্রবল সম্ভাবনা থাকে। অর্থাৎ ইন্ডাকটিভ আর্গুমেন্ট যখন প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে আসবে, অর্থাৎ যেটা স্ট্রং হবে, সেটাই যখন বাস্তবের সাথে মিল থাকবে সেটাকে বলা হচ্ছে কোজেন্ট। আর যদি বাস্তবের সাথে মিল না থাকে সেটাকে বলা হচ্ছে আনকোজেন্ট। আর উইক যেটা, সেটা তো প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে আসছে না, তাই প্রথমেই ভুল হয়ে যাচ্ছে, তাই সেটা তো এমনি আনকোজেন্ট। একই জিনিস, ডিডাকটিভের মতোই, শুধু নামগুলো আলাদা। যেহেতু এটা স্যার 100% কারেক্ট হয় না, তাই এখানে শব্দগুলোকে স্ট্রং, উইক, কোজেন্ট, আনকোজেন্ট এভাবে ব্যবহার করা হচ্ছে। স্যার হ্যাঁ বল। ইন্ডাকটিভের একটা এক্সাম্পল দেবেন ওই মানে নিশ্চয়ই দেবো। দেখো, ইন্ডাকটিভের একটা এক্সাম্পল দিই। প্রিমাইসেস ও প্রিমাইস প্রিমাইসেস ওয়ানে আমি বললাম চেনা পরিচিত উদাহরণ দিই। আচ্ছা, সামটা বাদ দিই। আমি বললাম যে রাম ইজ এ ম্যান। প্রিমাইসেস টু তে বললাম ম্যান রাম ইজ এ ম্যান। প্রিমাইসেস টু তে বললাম ম্যান না, প্রিমাইসেস টু তে বললাম রাম ইজ মর্টাল। ধরো প্রিমাইসেস থ্রি ফোরেও বললাম, প্রিমাইসেস থ্রি একটা দিলাম, স্যাম ইজ এ ম্যান, ইজ এ ম্যান অ্যান্ড অলসো মর্টাল। কনক্লুশনে বললাম
men are mortal. এই আর্গুমেন্টটা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এটা স্ট্রং না উইক? স্যার এটা স্ট্রং কজন হবে। কেন স্ট্রং হবে? কারণ এটা কারণ প্রিমাইসেস থেকে এখানে কনক্লুশনের সঙ্গে ম্যাচিং আছে। ম্যাচিং আছে। প্রিমাইসেস থেকে কনক্লুশন বেরিয়ে এসছে, রাইট আছে। এবং এটা কোজেন্ট কেন হবে? কারণ এটা স্ট্রংলি মানে এটা বাস্তবের বাস্তবের সাথে একদম সঙ্গে মিল আছে। মিল আছে। বেশ, ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই। এটা হচ্ছে বলা হলো সাম an apple is green. বা an apple is green না বলে আমরা বললাম an apple is banana. প্রিমাইসেস 2 তে বললাম second apple is banana. বা সেকেন্ড অ্যাপেল না বলে এটা আমরা বলতে পারি অরেঞ্জ। an orange is also is banana. প্রিমাইসেস 3 তে বললাম a guava is banana. কনক্লুশনে বললাম all fruits are banana. এটা স্ট্রং না উইক? স্যার এটা উইক। স্যার এটা উইকই হবে, কারণ অল ফ্রুটস তো ব্যানানা হতে পারে না। এখানে তো তিনটের কথা বলেছে, সব ফ্রুটস এর নাম তো বলেনি। অ্যাপেল, অরেঞ্জ আর গোয়াভার কথা বলেছে, কিন্তু সব ফ্রুটস এর নাম যেহেতু নেই এই জন্য এটা উইক হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিং এ আগে কি আমি সব মানুষের কথা বলেছিলাম? তোমরা কি করে স্ট্রং বললে? তাহলে আমি তো শুধু রামের কথা বলেছিলাম আর শ্যামের কথা বলেছিলাম, হ্যাঁ স্যার। আমি বাকি মানুষদের কথা তো আমি বলিনি। তাহলে কি করে স্ট্রং বলেছিলে? আর এখানে কি করে সব ফলের কথা বলতে হবে তবেই স্ট্রং হবে বলছো? স্যার অ্যাপেল তো আর ব্যানানা হবে নি, অ্যাপেল তো অ্যাপেলই হবে। কিন্তু প্রিমাইসেস অনুযায়ী কনক্লুশন কি ঠিক এসছে? তাহলেই তো স্ট্রং হবে, না হলে উইক হবে। এখানে হ্যাঁ তো হ্যাঁ মানে আমি হ্যাঁ বাস্তবের সাথে মিল প্রিমাইসেস আছে কিনা অনুযায়ী ওটা তো ঠিক। দেখছি না, প্রিমাইসেস হ্যাঁ অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কনক্লুশন ঠিক আছে কিনা আমি সেটা দেখবো। একটা হ্যাঁ এখানে অ্যাপেলও একটা তিনটেই তো ফ্রুট, অল ফ্রুটস, এখানে তিনটে ফ্রুটসই তো অল। হ্যাঁ হ্যাঁ অ্যাপেলও হ্যাঁ একটা সেই ফ্রুট অনুযায়ী সেটা ব্যানানা, স্ট্রংই হবে স্যার। অরেঞ্জও একটা ফ্রুট সেটাও ব্যানানা, গুয়াভাও একটা ফ্রুট সেটাও ব্যানানা। তো তিনটে ফ্রুট আমি দেখা যাচ্ছে ব্যানানা, এবং সেখান থেকে আমি একটা অনেকগুলো স্পেসিফিক অবজারভেশন থেকে একটা কনক্লুশনে আসছি অল ফ্রুটস আর ব্যানানা। তাহলে এটা তো ঠিক আছে, প্রিমাইসেস অনুযায়ী তো কনক্লুশন হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ প্রিমাইসেস স্ট্রং অনুযায়ী হবে। এখানে তো তিনটে ফলের নামই আছে, অন্য কিছুর নাম হুম, তো নেই। হ্যাঁ বুঝতে তো পারি, এটা তো স্ট্রং হবে, অন্যভাবে ভেবেছি। হ্যাঁ 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 তাই না? আমরা আসলে বাস্তবটাকে ধরে আগেই ভেবে নিয়েছিলাম, ওই জন্য হ্যাঁ, বলছিলাম। এইবার বলো কোজেন্ট না আনকোজেন্ট? স্যার আনকোজেন্ট হবে স্যার, আনকোজেন্ট আনকোজেন্ট হবে। স্ট্রং বাট আনকোজেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক আছে তো, ক্লিয়ার তো পুরো? হ্যাঁ 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 এইভাবে দেখো, এইভাবে মিস্টেক হয়ে যায় কিন্তু পরীক্ষাতেও। স্যার খুব তাহলে clear। উইকের একটা উদাহরণ দিয়ে ওই দিন, তো দুটোই তো প্রিমাইসেস স্ট্রং। থেকে প্রিমাইসেস থেকে কনক্লুশন না হলেই হবে। আচ্ছা দিচ্ছি, যে কোনো কনক্লুশন একটা পাল্টে দিলে, এই কনক্লুশনটাই আমি যদি পাল্টে দিই তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন এক মিনিট, কি হচ্ছে প্রিন্টার? প্রিমাইসেস ওয়ানে আমি বলছি যে
ওটাই বলি, ধরো রাম, আচ্ছা অন্যই একটা দিই। আগেরটা দিই, অ্যাপেল ইজ গ্রিন, অ্যান অ্যাপেল করে দিই, অ্যান অ্যাপেল ইজ গ্রিন। প্রিমাইসেস 2 তে বললাম যে সেকেন্ড, ফার্স্ট অ্যাপেল ইজ গ্রিন, এটা করি ফার্স্ট অ্যাপেল ইজ গ্রিন, সেকেন্ড অ্যাপেল ইজ গ্রিন, প্রিমাইসেস 2 তে করলাম থার্ড অ্যাপেল ইজ গ্রিন, কনক্লুশনে করলাম অল, বা কনক্লুশনে আমরা অল অ্যাপেল ইজ রেড। এটা কি হবে, স্ট্রং অর উইক? উইক। স্যার এটা তো উইক হবে, কিন্তু স্যার আমার একটা কথা হলো যে এখানে যদি আমি মানে কনক্লুশনে দিতাম যে অল অ্যাপেল ইজ গ্রিন, তাহলেও তো এটা উইকই হতো। কেন? না স্যার উইক হবে না। কি করে উইক না হতো? উইক হতো না, তখন তো স্ট্রং স্ট্রং হতো হতো। না, অল অ্যাপেল ইজ গ্রিন Strong হলে কারণ তো একটা অ্যাপেল তখন গ্রিন বেরিয়েছে, দ্বিতীয় অ্যাপেল স্ট্রং গ্রিন বেরিয়েছে, তৃতীয় অ্যাপেল গ্রিন বেরিয়েছে। এখান থেকে তো আমি কনক্লুশনে যেতে পারি যে সব অ্যাপেল হলো গ্রিন, যেরকম প্রথমে ব্যাগের থেকে কালো বল বেরোনোর উদাহরণ দিয়েছিলাম। ইন্ডাকটিভ হ্যাঁ রিজনিং করছি তো, স্পেসিফিক হ্যাঁ অবজারভেশন থেকে আমরা একটা জেনারেল কনক্লুশনে যাচ্ছি, তো স্পেসিফিক কিছু জিনিসকে আমরা অবজার্ভ করে জেনারেলাইজ করে দিচ্ছি যে পুরোটাই ওই রকম। যেরকম রাম একজন মানুষ, সে মারা গেছে, শ্যাম একজন মানুষ, সে মারা গেছে, যদু একজন মানুষ, সে মারা গেছে, তাহলে সব মানুষ মরণশীল, তাই না? সেরকম একটা অ্যাপেল গ্রিন, দ্বিতীয় অ্যাপেল গ্রিন, তৃতীয় অ্যাপেল গ্রিন, অল অ্যাপেল ইজ গ্রিন, তখন তো এটা স্ট্রং হয়ে যেত। হ্যাঁ স্যার, স্যার কিন্তু আপনি প্রথমে যে কিন্তু স্যার বলছি, দাঁড়াও সোনালি কি বলছে একটুখানি শুনে নি। হ্যাঁ স্যার, আপনি প্রথমে যেমন বলেছিলেন একটা উদাহরণ দিয়ে মানে ডিডাকটিভ বোঝাতে গিয়ে না ইন্ডাকটিভ বোঝাতে গিয়েই বলেছিলেন যে ব্যাগে 10টা বল আছে, সেটা প্রথম 6টা বার করেছি, সেটা কালো, আর 4টে বল তো কালো নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ইন্ডাকটিভ আর্গুমেন্টে, ইন্ডাকটিভ রিজনিং এ প্রিমাইসেস থেকে কনক্লুশন এভাবেই আসে, স্পেসিফিক অবজারভেশন থেকে জেনারেল কনক্লুশন। সেখানে কনক্লুশনটা সবসময় 100% রাইট নাও হতে পারে, সেটা তো আলাদা বিষয়। ডিডাকটিভের ক্ষেত্রে কনক্লুশন সবসময় 100% রাইট হবে, ইন্ডাকটিভে কনক্লুশন 100% রাইট হবে না। তার মানে আর্গুমেন্টটা ভুল এটা না, আচ্ছা, আর্গুমেন্টটা আমার ঠিক আছে এখানে। আর্গুমেন্ট ঠিক আছে, এটা তো ইন্ডাকটিভ রিজনিং এর একটা ক্যারেক্টারিস্টিক্স। সে যেমনই আর্গুমেন্ট হোক, কখনোই ইন্ডাকটিভ আর্গুমেন্টের কনক্লুশন সবসময় প্রবাবলি কারেক্ট, সম্ভবত ঠিক, এভাবে বলতে হয়। সেই হ্যাঁ স্যার, জন্যই তো স্ট্রং উইক এই শব্দগুলো ইউজ করছি আমরা, ভ্যালিড ইনভ্যালিড ইউজ করছি না। তো এখানে প্রিমাইসেস অনুযায়ী কনক্লুশন আসেনি, তাই এটা উইক, আর উইক মানে আনকোজেন্ট। হ্যাঁ তুমি না বলো কি বলছিলে। হ্যাঁ বলছিলাম কি, উইক তো এটা বুঝলাম, তাহলে এটা তো বাস্তবের সাথে মিল আছে, সেই জন্য তো কোজেন্ট হবে এটা, কারণ অ্যাপেল তো গ্রিন হয়, রেডও হয়, কিন্তু উইক, এটা তো কোজেন্ট হবে, তাহলে বাস্তবের সাথে তো মিল আছে। কোজেন্ট মানে একটা আইডিয়াল সিচুয়েশন, কোজেন্ট তখনই হবে তার আগে তাকে স্ট্রং হতে হবে, স্ট্রং থাকবে, বাস্তবের সাথে মিল থাকবে, ও তবেই আচ্ছা আচ্ছা কোজেন্ট আচ্ছা হবে। আচ্ছা, উইক সব সময় হচ্ছে, আচ্ছা ওই আচ্ছা, ওই আগেরটার ভুল মতো। আর্গুমেন্টের বাস্তবের সাথে মিল থাকুক বা না থাকুক সেটা ভুল, সেটার আর হ্যাঁ, কোজেন্টের স্ট্রং এ কোনো কোজেন্ট জায়গা আর আনকোজেন্ট হয়, উইকে নেই। আনকোজেন্ট। যেরকম সাউন্ড ভ্যালিড হলেই তবেই সাউন্ড হবে, ইনভ্যালিড হলে সাউন্ডের কোনো প্রশ্নই নেই। সাউন্ড একটা আচ্ছা আচ্ছা, আইডিয়াল হ্যাঁ বুঝতে সিচুয়েশন, পেরেছি। আর্গুমেন্টটাকে ভ্যালিড হতে হবে, বাস্তবের সাথে মিল হতে হবে, তবে সে সাউন্ড হবে। ইট ইজ আইডিয়াল সিচুয়েশন, আদর্শ আর্গুমেন্ট, কোনোখানেই কোনো খামতি নেই, বুঝলে? তখন সাউন্ড অথবা তখন কোজেন্ট হ্যাঁ হবে। স্যার, হ্যাঁ।